প্রতিটা মেয়ের কাছেই তার বাবা এমন এক ভরসার কাঁধ যেটায় মাথা দিয়ে সে জানে পৃথিবীর সব মুশকিল কাটিয়ে ফেলবে, কারণ তার কাছে বাবা আছে। কিন্তু সব বাবাই কি একরকম? সব বাবা কি তার মেয়ের প্রথম ভালোবাসা হওয়ার যোগ্য? উত্তরটা হলো না। ডাইরেক্টরের নিজের জীবনের অভিজ্ঞতা থেকে সত্য ঘটনা অবলম্বনে মুভি এ ব্র্যান্ড নিউ লাইফ কোনো চিরাচরিত বাবা মেয়ের ভালোবাসার গল্প নয়, এক কঠিন বাস্তবতা। আজকে মনে হচ্ছিল জিনহি জন্য কোনো স্পেশাল দিন, কারণ সকাল সকাল বাবা তাকে সাইকেলে ঘোরাতে নিয়ে যায়, তার জন্য নতুন জামা, জুতো, পছন্দের খাবার কিনেছে। জিনহি তার বাবার সাথে এতই খুশি ছিল যে বাবাকে একটা গান শোনায়। তার পুরো দিনের ক্লান্তি ফেরবার সময় বাবার সাইকেলের পিছনে বসে ঢুলু ঢুলু চোখে বাবাকে জড়িয়ে ধরা থেকেই বোঝা যায়। রাতে ঘুম ভাঙলে সে বাবার কাছে শুয়ে পড়ে। পরের দিন সকালে তারা কোথাও একটা যাচ্ছিল। রাস্তায় বাবা তাকে তার পছন্দের কেক কিনে দেয়। বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে বাবা তাকে বোঝায় সবার সাথে মিলেমিশে থাকবে, বড়দের কথা শুনবে। ছোট জিনহি বুঝতে পারে না বাবা এরকম কথা কেন বলছে। জিজ্ঞেস করে, তুমি কি আমায় ছেড়ে কোথাও যাচ্ছ? কথাটা শেষ করতে একটা বড় বাড়ির সামনে এসে পৌঁছল। জিনহি দরজার ফাঁক দিয়ে বাড়িটা দেখে। সেখানে তার মতোই আরও বাচ্চারা ছিল। তখনই একজন তাদেরকে দপ্তরে নিয়ে গেলে কিছুক্ষণ পর সিস্টার জিনহিকে বাইরে নিয়ে যায়। তার চলে যাওয়ার সময় বাবা শুধু এক নজরে তাকে দেখে। বাইরে আনতে অনেক বাচ্চারা তাকে ঘিরে ফেলল। একে একে সবাই জিজ্ঞেস করতে থাকে, তোমার নাম কি? কোত্থেকে এসছো? কত বছর বয়স? কিন্তু জিনহি একটাও কথা বলে না। হঠাৎ তার মনে পড়ে কেকটা তো সে বাবার কাছেই রেখে এসছে। তখনই সে বাইরে যায়, দেখে একজন লোকের হাতে কেকটা পাঠিয়ে বাবা চলে যাচ্ছে। বেচারা ছোট জিনহি তো এটাও বুঝতে পারেনি যে তাকে অনাথালয়ে রেখে তার বাবা চলে যাচ্ছে। সেখানের পুরনো এক সিস্টার বোমো সবাইকে সে কেকটা ভাগ করে দেয়। জিনহির প্লেটে যে কেকটা রাখা ছিল সেটা সে এতটা আনন্দের সাথে কেনার পরেও ফিরেও তাকায় না। সেখানে ইয়াসিন সব বাচ্চাদের মধ্যে বড়। সে ছোটবেলা থেকে এইখানেই রয়েছে। পায়ে প্রবলেম থাকার কারণে সে খুঁড়িয়ে হাঁটে, তাই তাকে কেউ অ্যাডপ্ট করেনি। সিস্টার বোমো জিনহিকে পুরনো জামা পরিয়ে দিতে গেলে পিছনে সরে যায়। সে বলে, আমার বাবা আমায় এসে নিয়ে যাবে, আমি এই পুরনো জামা পরব না। সিস্টার অনেক বোঝায়, কিন্তু জিনহির বিশ্বাস সে ভাঙতে পারে না। সে মানতেই পারছে না যে বাবা তাকে এইখানে রেখে চলে যেতে পারে। জিনহি ছুটে গিয়ে অনেকক্ষণ বাইরের ঝোপের পিছনে লুকিয়ে বসে থাকে। সব বাচ্চারা এক এক করে তাকেই দেখছিল। দুজন সিস্টার তাকে আনতে গেলে জিনহি সেখান থেকে নড়ে না। কিন্তু সন্ধে নেমে আসলে ভয় ও খিদে দুটোই পাচ্ছিল। অন্ধকারে হাতড়ে রান্নাঘরে পৌঁছয়। তার কেকের প্লেট খালি, কেউ হয়তো খেয়ে নিয়েছে। নিরাশ হয়ে এসে ওইখানেই ঘুমিয়ে পড়লে বোমো তাকে বিছানায় শুইয়ে দেয়। অর্ধেক রাতে ফিসফিসানি আওয়াজে জিনহির ঘুম ভেঙে যায়। দেখে কিছু বাচ্চা টর্চের আলোয় ট্যারট কার্ড খেলছে। এই কার্ড নাকি ভবিষ্যৎ বলে। ইয়াসিন কার্ড তোলে। সেই কার্ডে কোনো অতিথি আসার কথা বলা আছে। তখন একটা বাচ্চা বলে, ওই যে নতুন মেয়ে জিনহি, ওই আসলে অতিথি। ইয়াসিন বলে, আরে না, ও অতিথি নয়, আমাদের মতোই এখানে থাকতে এসছে। পিছনে দাঁড়ানো জিনহি এটা শুনে কেঁদে ফেলে। পরের দিনও খাওয়ানোর জন্য জোর করলে জিনহি খাবার শুদ্ধ থালা ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে একটা বাচ্চা সুখী তার সাহায্য করতে এসে বলে, এই ছেলে মানুষই বন্ধ করো, তোমাকেও আমাদের মতো এখানে থাকার অভ্যাস করতে হবে। জিনহি সোজা ডাইরেক্টর কোলের দপ্তরে গিয়ে বলে, আমি বাবার সাথে কথা বলতে চাই। আমি জানি এইখানে তারাই থাকে যাদের বাবা মা নেই, কিন্তু আমার তো বাবা আছে। সে বলেছিল আমাকে একটা নতুন জায়গায় ঘুরতে পাঠাচ্ছে, সেই জন্য নতুন জুতো জামা সে কিনে দিয়েছিল। তাই আপনি ওইগুলো রেখে দিন আর আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন। সেখান থেকে বেরিয়ে রোড বে পাশের পাঁচিলে উঠে পড়লে সবাই তাকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে নামছিল না। তখন বোমা গেটে তালা খুলে বলে, যেখানে যেতে চাও যাও, কেউ তোমায় আটকাবে না। সবাই চলে গেলে সে আস্তে আস্তে নিচে নেমে খোলা দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সে যাবেই বা কোথায়? কোথায় সে নিজের বাবাকে খুঁজবে? দুদিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত জিনহি অবশেষে ক্লান্ত হয়ে রান্না করে খাবার খুঁজতে যায়, কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ায় কোনো খাবার বেঁচে নেই। নিরাশ হয়ে শেষে হাড়ির তলায় পড়ে থাকা ভাত খুঁটে খায়। রাতে বাথরুম গেলে সুখিকে কাপড় ধুতে দেখে, যেখানে রক্তের দাগ ছিল। এইটা দেখে ঘাবড়ে গিয়ে জিনহি ঘরে চলে আসে। ঘরে ইয়াসিনের সাথে আরো বাচ্চারা কার্ড খেলছিল। ইয়াসিনের তোলার কার্ডে লেখা ছিল তার জীবনে ভালোবাসা আসার সম্ভাবনা রয়েছে। এইটা দেখে সে লজ্জা পেয়ে যায়, কারণ সে আশ্রমে সবজি দিতে আসা সিয়ংসুকে পছন্দ করত। এই বয়সটাই এমন যে মন স্বপ্নের রাস্তা খুঁজেই নেয়।
কোণে দাঁড়িয়ে থাকা জিনহিকে সুখী জামায় রক্তের দাগ লাগার কথাটা কাউকে না বলার জন্য ধমকি দেয়। প্রতি রবিবার বাচ্চারা চার্চে যায়। সেখানে জিনহি একটা মেয়েকে তার বাবার সাথে বসে থাকতে দেখে এবং পুরো সময়টা সে তাদের দুজনকেই দেখে ইমোশনাল হয়ে পড়ে। ফিরে এসে জিনহির চুল কাটতে কাটতে বোমো বলে, ভালো মেয়ের মতো থাকো, এরকম জেদ করো না। ভালো মেয়ের মতো না থাকলে কোনো পরিবার তোমায় অ্যাডপ্ট করবে না। জিনহি জানিয়ে দেয় যে আমি কারোর সাথেই যাব না, আমার বাবা ঠিক একদিন আমায় নিতে আসবে। সেদিন বাকি বাচ্চাদের সাথে তারও মেডিকেল চেক আপ করা হয়। ক্লাস 2 স্টুডেন্ট জিনহি খুবই বুদ্ধিমতী। ডাক্তার জিজ্ঞেস করে, জিনহি তুমি জানো এখানে কেন এসছো? সে বলে একটা সেফটি উইনের জন্য। আসলে বাবা নতুন মায়ের সাথে একটা বাচ্চা সেদিন নিয়ে এসেছিল। যখন সবাই অন্য ঘরে খাবার খাচ্ছিল তখন আমায় বাচ্চাটাকে দেখার জন্য তার পাশে রেখে যায়, কিন্তু আমি তাকে কোলে নিতে চেয়েছিলাম, আর যখনই আমি ওকে কোলে তুলি ও কেঁদে ওঠে। সবাই পাশের ঘর থেকে ছুটে এসে দেখে বাচ্চাটার পায়ে সেফটি পিন ফুটে রক্ত বেরোচ্ছে। নতুন মা জিনহিকে দোষ দেয় যে সে নাকি এটা ইচ্ছাকৃত করেছে। ডাক্তার বলে, ও আচ্ছা, তাহলে এই জন্য তোমায় এখানে পাঠানো হয়েছে। জিনহি চুপ করে যায়। এরপর আস্তে আস্তে জিনহি আর সুখীর বন্ধুত্ব হয়ে যায়। জিনহি জিজ্ঞেস করে, সেদিন কোথাও কেটে যাওয়ায় কি তোমার কাপড়ে রক্তের দাগ লেগেছিল? সুখী বলে, আরে না, এটা সব মেয়েরই হয়, তোমারও একদিন হবে, কিন্তু যদি কেউ জানতে পেরে যায় তাহলে আমাকে কোনো পরিবার অ্যাডপ্ট করতে চাইবে না, এই জন্য আমি কাউকে এটা বলতে চাই না। একদিন তারা একটা পাখি দেখতে পায় যার একটা ডানা ভেঙে গেছিল। তারা দুজন লতা পাতা দিয়ে একটা বাক্সর মধ্যে পাখিটার জন্য ঘর বানায়। দুজনে মিলে লুকিয়ে পাখিটার জন্য কিছু খাবার আনার জন্য যখন রান্নাঘরে যায়, দেখে বোমো ইয়াসিনকে বোঝাচ্ছিল যে তোমার তো খুশি হওয়া উচিত যে এই বয়সে তার পায়ের প্রবলেম জেনেও তারা তোমায় অ্যাডপ্ট করতে চাইছে, আর তাছাড়া তুমি তো সারা জীবনের জন্য এই অনাথ আশ্রমে থাকতে পারবে না, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। ইয়াসিন বলে, না, তারা তোমায় বাড়ির কাজের জন্য নিয়ে যাচ্ছে। আসলে যখনই কেউ অ্যাডপ্ট করতে আসে বাচ্চাগুলোর মনে আশা জাগে, প্রত্যেকে ভাবে এইবার হয়তো তাদেরকেও অ্যাডপ্ট করবে, তাই প্রত্যেকে অপেক্ষা করে থাকত। কেউ জানতো না তারা আর কতদিন অনাথালয়ে থাকবে, কবে তাদের এইখানের শেষ দিন। আর যেদিন কেউ এখান থেকে চলে যায় সবাই তাকে ফেয়ারওয়েলের গান গেয়ে বিদায় জানাত। জিনহি আর সুখীর বন্ধুত্ব আরো গভীর হয়। তারা সব সময় একসাথে খেলতো, একসাথে থাকতো। সুখী নিজের ব্যাপারে তাকে জানায়, মা আমাকে কখনো বলেনি যে আমার বাবা কে ছিল। মাও একদিন আমায় আন্টির বাড়ি ছেড়ে চলে যায়, তারপর কোনোদিনও নিতে আসেনি। এর কিছু মাস পর আন্টি আমায় এইখানে ছেড়ে দিয়ে যায়, তখন থেকে এটাই আমার বাড়ি। একদিন দুজনে পাখিটাকে খাওয়ানোর সময় দেখে ইয়াসিন তার ক্রাশ সিয়ংসুকে একটা চিঠি দিচ্ছিল। কিছুদিন পর সিয়ংসু সেটার উত্তরে একটা চিঠি সুকির হাতে দিয়ে ইয়াসিনকে দিতে বলে। এর মধ্যে একদিন এক আমেরিকান দম্পতি অনাথালয়ে আসে। সুখী তাদের আসতে দেখেই এগিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, হয়তো সে চাইছিল তারা যেন তাকেই নিয়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা জিনি এসবে কিছু আসে যায় না, কারণ সে কোথাও যেতে চায় না। সেই দম্পতির সাথে এক এক করে প্রতিটা বাচ্চাকে পরিচয় করানো হয়, কিন্তু জিনহির বলার সুযোগ এলেও সে চুপ করে থাকে, তাদের কথার কোনো উত্তরই দেয় না। তবে সুখী তাদের মনোসংযোগ পাওয়ার জন্য পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে নিজের বয়সও 1 বছর কমিয়ে 11 বলে, কারণ সে ভয় পাচ্ছিল যে পিরিয়ডস হওয়ার পর কোনো পরিবার যদি তাকে অ্যাডপ্ট করতে না চায়, তাই তার কাছে খুব কম সুযোগ রয়েছে। সন্ধ্যায় ইয়াসিন এলে সুখী তাকে সিয়ংসুর লেখা চিঠিটা দেয়। ইয়াসিন খুব উৎসাহিত হয়ে দৌড়ে এক কোণে গিয়ে চিঠিটা পড়তে শুরু করল, কিন্তু সেটা পড়তে পড়তে উদাস হয়ে যায়। বোঝা যাচ্ছিল তার ভালোবাসাকে সে প্রত্যাখ্যান করে দিয়েছে। পরের দিন সকালে সে অনেক দেরি অবধি শুয়েছিল। তার দুঃখ যেন বৃষ্টি হয়ে আকাশ থেকে ছড়ে পড়ছিল। সেদিন দুপুর অবধি বৃষ্টি হয়, কোনো বাচ্চাই বাইরে খেলতে যেতে পারেনি। যখন জিনহি আর সুখী ছাতা নিয়ে পাখিটাকে দেখতে যায়, ছোট কাঠের ডাব্বাটায় পাখিটা আধমরা হয়ে পড়েছিল। দুজনে ঠিক করে আজ রাতে তাকে ঘরের মধ্যেই লুকিয়ে রাখবে। রাতে দুজনে শুনে বোমো ইয়াসিনকে জিজ্ঞেস করছে, তোমার কি হয়েছে? তুমি তো আজকে খাওয়ার জন্যও আসলে না, সকাল থেকে দেখতেও পাইনি। ইয়াসিন চুপ ছিল। তাকে কাপড় বদলে শুয়ে পড়তে বলে বোমো চলে যায়। আসলে বোমো ইয়াসিনকে এখানে ছোট থেকেই দেখে আসছে। তার সমবয়সী কত মেয়েরা সেখান থেকে চলে গেছে, কিন্তু ইয়াসিনের পায়ের সমস্যার জন্য কেউ তাকে নিয়ে যায় না। ইয়াসিনের প্রতি বোমোর একটু বেশি টান ছিল। তবে সেই রাত পাখিটার জন্য শেষ রাত ছিল। সকালে পাখিটা মরে কাঠের মতো শক্ত হয়ে গেছিল। তাকে ঝোপের পিছনে মাটি খুঁড়ে কবর দেয়। ইয়াসিনের জন্য আগের রাতটা খুব মুশকিল কেটেছে। সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল।
সিস্টার তাকে পিঠে নিয়ে সেদিন হসপিটালে যায়। এইবার সেই আমেরিকান দম্পতি আরও একদিন জিনহি আর সুখিকে ডাকে। তারা দুজন বাচ্চা দুটোকে আরো ভালো করে জানতে চাইছিল। সুখী নিজের সম্বন্ধে অনেক কথা বলে, তার হবি, সে বড় হয়ে কি হতে চায় ইত্যাদি। তবে জিনহি আজকেও চুপচাপ। তাদের চলে যাওয়ার পর সুখী বলে, তুমি ভিতরে কিছু বললে না কেন? হয়তো আমাদের দুজনকেই তারা একসাথে নিয়ে যেতে পারত। জিনহি বলে, আমি কোথাও যাব না। সেই দিন ইয়াসিনকে হসপিটাল থেকে ফিরিয়ে আনা হয়। সবার সামনে সে বলে, ভগবানের দেওয়া এই জীবনটাকে শেষ করে দেওয়ার মতো পাপ কাজ সে আর কোনোদিনও করবে না। আর ঠিক পরের দিন তাকে এক বয়স্ক দম্পতি অ্যাডপ্ট করে। তাদের সাথে এর আগে সে কোনোদিনও যেতে চায়নি, কিন্তু পরিস্থিতি, ভবিষ্যৎ এবং নিজের ইচ্ছার বিরুদ্ধেও অনেক কাজ করতে বাধ্য হতে হয়। গেট দিয়ে বেরোনোর সময় লাস্ট মুহূর্ত অব্দি ইয়াসিন বোমোকে খুঁজছিল। তার আপন বলতে ছোটবেলা থেকে সে বোমোকেই জেনে এসছে, তবে সে গেট অব্দি ইয়াসিনকে ছাড়তে আসেনি। তার চলে যাওয়ার পর জিনহি বোমোকে খুঁজতে আসে। সে বিছানার গদিগুলোকে লাঠি দিয়ে মেরে তার ধুলো পরিষ্কার করছিল। জিনহির থেকে যখনই শোনে ইয়াসিন চলে গেছে, তার চোখ জলে ভিজে আসে। অবশেষে ইয়াসিনের যাত্রাও এই অনাথালয় থেকে শেষ হলো। বেশ কিছুদিন ধরে জিনহি সুখীর জন্য অপেক্ষা করত। সুখী সেই আমেরিকান দম্পতির সাথে একে অপরকে বুঝতে এবং সময় কাটাতে যেত। বিকেলে ফিরে আসলে অপেক্ষারত জিনহি তার বন্ধুর সাথে দেখা করত। সুখী তাকে নতুন নতুন যে ইংলিশ শব্দগুলো শিখেছিল সেগুলো বলতো। কাল আমি ওনাদের তোমাকেও সাথে নিয়ে যাওয়ার জন্য বলবো, খুব মজা হবে। এটা শুনে জিনহি খুব খুশি হয়। কিন্তু পরের দিন সুখীর অপেক্ষা করতে করতে সন্ধে নেমে আসে, আর আজ সুখী ফেরে না। পরের দিন সুখী ক্ষমা চাইতে আসে, কারণ আজকে এসে নতুন বাবা মায়ের সাথে চলে যাচ্ছে। জিনহি ওর দিকে আর তাকায় না। সবাই মিলে ফেয়ারওয়েলের গান গেয়ে সুখীকে বিদায় জানায়। সুখী নিজের জীবন শুরু করতে চলে গেলে জিনহি আবারও একা হয়ে পড়ে, কারণ সুখী ছাড়া তার আর কোনো বন্ধুই ছিল না। জিনহি ডাইরেক্টর কোলকে আবার বলে, আমি বাবার সাথে দেখা করতে চাই, তাকে বলুন না সে যেন আমায় এসে নিয়ে যায়। উদাস জিনিকে দেখে মিস্টার কোলের খুব খারাপ লাগছিল। যদি তার বাবা তার পরোয়া করত, তাকে কি আর এখানে ছেড়ে যেত? কোল বলে, আমার কাছে তোমার বাবার নম্বর নেই। কিন্তু জিনহি বলল, আমি আমার বাড়ির অ্যাড্রেস জানি, বাবা নিশ্চয়ই ওখানে থাকবে। পরের দিন সব বাচ্চার জন্য গিফট আসে। জিনহি গিফটে যে পুতুলটা পেয়েছিল সেটাকে ছিঁড়ে ফেলল। রাগে দুঃখে অপেক্ষা করতে করতে আজ সে ক্লান্ত। বোমো জিনহির মনের অবস্থা বুঝে তাকে বাইরে এনে সেই লাঠিটা ধরিয়ে দড়িতে টাঙানো গদিগুলোকে মেরে নিজের মনের সমস্ত চাপা অনুভূতিগুলোকে বের করতে বলে। জিনহি কাঁদতে কাঁদতে অনেকক্ষণ ধরে গদিগুলোর উপর লাঠি দিয়ে মারতে থাকে। তখনই একজন সিস্টার এসে জানায় ডিরেক্টর কোল তার অফিসে দেখা করার জন্য ডাকছে। জিনহি গেলে মিস্টার কোল জানায়, তোমার বলা সে অ্যাড্রেসে কিন্তু এখন কেউ থাকে না, তারা অন্য কোথাও চলে গেছে। এটাই সত্যি যে তোমার বাবা আর কোনো দিনও ফিরবে না। তাই যদি তুমি চাও, তোমায় একটা নতুন পরিবার আমরা দিতে সাহায্য করব। কিন্তু জিনহির মনে এখন দুঃখের পাহাড় জমে গেছে। যারা আপন ছিল তারা এক এক করে ছেড়ে চলে গেছে। প্রথমে মা, তারপর বাবা, আর অবশেষে সুখী। সে ওই জায়গাটা খুঁড়তে শুরু করে যেখানে পাখিটাকে পুঁতেছিল। রাতে বাচ্চারা কার্ড খেলতে বসে। জিনহি গিয়ে তাদের কার্ড ছুঁড়ে ফেলে দেয়। এগুলো নাকি সব মিথ্যে, কেউ আমাদের নিতে আসবে না। আজ রবিবার, সব বাচ্চারা চার যাওয়ার জন্য তৈরি হচ্ছে, কিন্তু জিনহি এখনো বিছানা থেকে ওঠেনি। জিজ্ঞেস করলে জানায়, আজ তার শরীরটার ভালো লাগছে না। সবাই চলে যাওয়ার পর সে ঝোপের পিছনে মাটি খুঁড়তে খুঁড়তে সেটা এতটাই বড় করে ফেলে যাতে জিনহি অনায়াসে ঢুকে যেতে পারবে। তারপর সে গর্তে ঢুকে নিজেকে সে মাটি চাপা দিতে থাকে। মাথা অবধি মাটি দিয়ে নিজেকে ঢেকেই ফেলেছিল। যখন নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন নিজেই মুখের ওপর থেকে মাটি সরিয়ে ফেলল। জিনহির শিশু মন ভেবেছিল যে এইরকম ভাবেই সে মরতে পারবে, যেমনটা পাখিটা মরেছিল, কিন্তু বুঝতে পারে নিজের জীবন শেষ করে দেওয়া এত সহজ নয়। এই ঘটনার পর জিনহি শান্ত হয়ে যায়। একদিন ডিরেক্টর কোল তাকে একটা বিদেশি দম্পতির ছবি দেখায়, জানায় যে এই দম্পতি খুব ভালো মানুষ, তোমাকে তারা অ্যাডপ্ট করতে চায়, তোমায় এরা খুব ভালোভাবে খেয়াল রাখবে। অর্থাৎ এই অনাথালয়ে তার হাতে গোনা কয়েকটা দিদি বাকি রয়েছে। দেখতে দেখতে সেই দিনটাও চলে আসে। চলে যাওয়ার সময় বৌমা তাকে সুন্দর জামা পরিয়ে দিচ্ছিল। জিনহি বোমোকে সেই গানটাই শোনায় যেটা সেদিন তার বাবাকে শুনিয়েছিল। এই ছোট্ট জিনহি কিরকম অদ্ভুতভাবে জীবনে কত কিছু শিখিয়ে দিল। সত্যি জীবনের থেকে বড় শিক্ষক আর কেউ নয়। সে জীবনের প্রতিটা পরিস্থিতিকে গ্রহণ করতে শিখেছে। অনাথলায় সবাইকে নিয়ে ফটো তোলা হলে আজ সে একগাল হেসে ছবি তোলে। যেই হাসিটা শেষ বাবার সাথে সাইকেলে যাবার সময় হেসেছিল,
সেটাই এখন হলো। আর আজ ফেয়ারওয়েলের গানটা ছিল জিনহির জন্য। জিনহিকে যারা অ্যাডপ্ট করবে তারা কোরিয়ায় আসতে পারেনি। সে এক অন্য দম্পতির সাথে ফ্লাইটে করে প্যারিস যাবে। সেখানে এয়ারপোর্টে তার নতুন বাবা মা তার জন্য অপেক্ষা করছে। ফ্লাইটে বসে তার চোখ লেগে যায়। সেই দিনটার কথা মনে পড়ে যেদিন শান্তিতে বাবার সাইকেলে পিছনে বসে ফিরছিল। তবে সেই বাবা আজ অন্ধকারে মিলিয়ে গেছে। এয়ারপোর্টে নেমে জিনহি সেই মুখ দুটো খুঁজছিল যাতে ছবি মিস্টার কোল দেখিয়েছিল, আর অবশেষে দেখতে পায় তার নতুন বাবা মাকে। তারাও উৎসুকতার সাথে জিনহির জন্য অপেক্ষা করছিল। জিনহির সাথে বাবা মায়ের এক নতুন জীবনের সূচনা হওয়ার সাথে গল্পটাও এইখানে শেষ হয়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চাইলে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।